আমাদের চারপাশের জগৎটাকে আমরা যেভাবে দেখি সেটা কি আসলে ঠিক তেমন? ধরুন আপনি এখন আপনার ঘরের একটি চেয়ারে বসে আছেন। আপনি জানেন এই চেয়ারটি কাঠের তৈরি, এটি শক্ত এবং এটি আপনার ভার সইতে পারবে। আপনার কাছে এটি একটি ধ্রুব সত্য বা বাস্তবতা। কিন্তু সমাজবিজ্ঞানের চোখে দেখলে এই অতি পরিচিত জগৎটাই অন্যরকম মনে হতে পারে। পিটার এল বার্জার এবং থমাস ল্যাকম্যান যখন তাদের বিখ্যাত বই দ্য সোশ্যাল কনস্ট্রাকশন অফ রিয়ালিটি লিখেছিলেন, তখন তারা আমাদের এক অন্যরকম ভ্রমণের পথ দেখিয়েছিলেন। তারা বলতে চেয়েছিলেন, আমরা যেটিকে বাস্তবতা বলে মনে করি তা আসলে আমাদের সমাজই বলে দিয়েছে। আজ আমি আপনাদের সেই গল্পটাই শোনাব। শুরুতেই একটি প্রশ্ন আসা স্বাভাবিক। বাস্তবতা বা রিয়ালিটি বলতে আমরা আসলে কি বুঝি? খুব সহজভাবে বললে বাস্তবতা হলো সেই গুণ যা এমন সব জিনিসের মধ্যে থাকে যেগুলোকে আমরা অস্বীকার করতে পারি না, যেগুলো আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। যেমন ধরুন, আপনি চাইলেই ঘরের দেয়ালটাকে অদৃশ্য করে দিতে পারবেন না। আবার জ্ঞান বা নলেজ হলো সেই নিশ্চয়তা যা দিয়ে আমরা বুঝতে পারি কোনো কিছু সত্যি কিনা। একজন সাধারণ মানুষ হয়তো খুব একটা মাথা ঘামান না যে তার চারপাশের পৃথিবীটা কিভাবে তৈরি হলো। তিনি সেটাকে কেবল সত্য হিসেবে মেনে নেন। কিন্তু একজন সমাজবিজ্ঞানীকে সেই সাধারণ মানুষের চোখ দিয়েই দেখতে হয় যে বিভিন্ন সমাজে কিভাবে বাস্তবতার সংজ্ঞা বদলে যায়। যেমন তিব্বতের একজন সন্ন্যাসীর কাছে যা বাস্তব, আমেরিকার একজন ব্যবসায়ীর কাছে তা হয়তো অবাস্তব। আবার একজন অপরাধীর কাছে যা জ্ঞান, একজন অপরাধ বিজ্ঞানীর কাছে তা কিছু তথ্য উপাত্ত মাত্র। সমাজবিজ্ঞানীদের কাজ হল এটাই খুঁজে বের করা যে কিভাবে সমাজের মানুষগুলো একমত হয়ে একটি নির্দিষ্ট বিষয়কে বাস্তব হিসেবে মেনে নেয়। এই বিষয়ের আলোচনা কিন্তু রাতারাতি শুরু হয়নি। বার্জার এবং ল্যাকম্যান তাদের এই তত্ত্ব দাঁড় করানোর পেছনে বেশ কয়েকজন মহান চিন্তাবিদের কাছে ঋণী। মার্কস শিখিয়েছিলেন যে মানুষের কিভাবে চিন্তা করে তা তার সামাজিক অবস্থানের ওপর নির্ভর করে। তিনি মনে করতেন মানুষের কর্মকাণ্ড এবং সেই কাজের ফলে তৈরি হওয়া সামাজিক সম্পর্কই তার চিন্তাধারার ভিত্তি। সমাজবিদ্যার জনক হিসেবে পরিচিত ডার্কহাইম আবার বলেছিলেন, সমাজ একটা বস্তু, আমাদের ওপর প্রভাব ফেলে। আর ম্যাক্স ওয়েবার বলতেন, সমাজ হলো মানুষের তৈরি অর্থ, আমরা যা বানাই। বার্জার এবং ল্যাকম্যান এসে বললেন, তোমরা দুজনেই ঠিক। তারা দেখালেন, ১. সমাজ মানুষেরাই তৈরি করে, ওয়েবারের কথা। ২. কিন্তু একবার তৈরি হয়ে গেলে সেই সমাজই আবার মানুষের ওপর নিয়ম চাপিয়ে দেয়, যেন সেটা একটা কঠিন বস্তু, ডার্কহাইমের কথা। সোজা কথায় মানুষ সমাজকে বানায়, আবার সমাজ মানুষকে বানায়। এটাই হলো সমাজের আসল রহস্য। আসুন আমরা আমাদের প্রতিদিনের জীবনের জগৎ নিয়ে একটু গভীরভাবে ভাবি। আমরা ঘুম থেকে উঠি, ব্রাশ করি, অফিসে যাই বা পড়াশোনা করি। এই সব কাজ যখন আমরা করি তখন আমাদের মনে কোনো সন্দেহ থাকে না যে পৃথিবীটা এমনই। একে বলা হয় আমাদের স্বাভাবিক দৃষ্টিভঙ্গি বা ন্যাচারাল অ্যাটিটিউড। আমাদের চেতনা সবসময় কোনো না কোনো বস্তুর দিকে বা বিষয়ের দিকে নিবদ্ধ থাকে। একে বলা হয় ইন্টেনশনালিটি বা অভিপ্রায়। ধরুন আপনি নিউ ইয়র্ক শহরের দৃশ্য দেখছেন, অথবা আপনি মনের ভেতর কোনো ভয় অনুভব করছেন। এই দুই ক্ষেত্রেই আপনার চেতনা কোনো না কোনো কিছুর ওপরে কাজ করছে। মজার ব্যাপার হলো আমাদের এই চেতনা বিভিন্ন বাস্তবতার মধ্যে দিয়ে চলাফেরা করতে পারে। যখন আপনি স্বপ্ন দেখেন তখন সেটি একরকম জগৎ। যখন স্বপ্ন থেকে জেগে ওঠেন তখন আপনি এক ধরনের ধাক্কা অনুভব করেন। এই ধাক্কাটাই প্রমাণ করে যে আপনি এক বাস্তবতা থেকে অন্য বাস্তবতায় ফিরে এসেছেন। আমাদের দৈনন্দিন জীবনই হলো সেই সর্বোত্তম বাস্তবতা বা প্যারামাউন্ট রিয়ালিটি, যা আমাদের সবচেয়ে বেশি মনোযোগী হতে বাধ্য করে। দৈনন্দিন জীবনের এই জগৎটা আমাদের সামনে খুব সাজানো গোছানো বা সুশৃঙ্খল অবস্থায় আসে। এই জগৎটা আমাদের আসার আগেই তৈরি ছিল। আমাদের ব্যবহৃত ভাষাই আমাদের শিখিয়ে দেয় কোন জিনিসটার অর্থ কী। আপনি একটি ভৌগোলিক অবস্থানে বাস করেন, নির্দিষ্ট টুলস বা যন্ত্র ব্যবহার করেন, মানুষের সাথে সম্পর্ক বজায় রাখেন। এই সবই ভাষার মাধ্যমে আগে থেকেই সংজ্ঞায়িত করা আছে। আমার এই মুহূর্তের জগৎটা গড়ে উঠেছে আমার শরীরকে ঘিরে থাকা এখানে এবং বর্তমান মুহূর্তের এখনকে কেন্দ্র করে। এই এখানে এবং এখন আমার চেতনার প্রধান কেন্দ্রবিন্দু। তবে এই বর্তমান মুহূর্তের বাইরেও আমার জগৎ বিস্তৃত। কিছু এলাকা আছে যা আমি সরাসরি হাত দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি, যা আমার কাজের জগৎ। আর কিছু এলাকা আছে যেগুলোর সাথে আমার বর্তমান কাজের কোনো সরাসরি সম্পর্ক নেই, যেমন মহাকাশের ঘটনা বা বিদেশের কোনো পরীক্ষাগার। সেগুলোর প্রতি আমার আগ্রহ থাকে গৌণ। তবে মনে রাখতে হবে আমাদের এই দৈনন্দিন বাস্তবতা আমরা একলা ভোগ করি না। এটি একটি ইন্টারসাবজেক্টিভ বা আন্তঃব্যক্তিক জগৎ যা আমরা অন্যদের সাথে ভাগ করে নিই। আমি জানি যে আমার চারপাশের মানুষগুলোর কাছেও এই জগৎটা ঠিক ততটাই বাস্তব যতটা আমার কাছে। তাদের সাথে আমার সরাসরি যোগাযোগ হতেও পারে, আবার নাও হতে পারে। আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে,
কিন্তু আমরা একটা সাধারণ অর্থবহী জগতের অংশীদার হয়ে থাকি। এই দৈনন্দিন জগৎটা যতক্ষণ না পর্যন্ত কোনো সমস্যার মুখে পড়ে, ততক্ষণ আমরা একে প্রশ্নোত্তীত সত্য বা টেকিং ফর গ্রান্টেড হিসেবে ধরে নিই। একটি উদাহরণের কথা ভাবুন। মনে করুন আপনি একজন গাড়ি মেকানিক যিনি সব ধরনের আমেরিকান গাড়ি মেরামত করতে পারেন। এটি আপনার কাছে একটি নিয়মিত বা রুটিন কাজ। কিন্তু একদিন কেউ একজন ভক্সওয়াগন বা অন্য কোনো বিদেশি গাড়ি নিয়ে আসলো। এখন আপনার সাজানো বাস্তবতায় একটি সমস্যা দেখা দিল। আপনি এখন ওই নতুন সমস্যাটি সমাধানের চেষ্টা করবেন এবং ধীরে ধীরে বিদেশি গাড়ি মেরামতের জ্ঞানকেও আপনার দৈনন্দিন জগতের অংশ করে নেবেন। এভাবেই আমাদের দৈনন্দিন জীবনের সীমানা বড় হতে থাকে। তবে কোনো সমস্যা যদি এতটাই বড় হয় যে তা আমাদের জগতের বাইরে চলে যায়, যেমন হঠাৎ যদি আমাদের সহকর্মীরা সবাই পাগলের মতো আচরণ করতে শুরু করে, তখন আমরা বুঝি যে তারা আমাদের এই সাধারণ জগৎ থেকে অন্য কোনো বাস্তবতায় চলে গেছে। দৈনন্দিন জীবনের বাইরেও আমাদের কিছু ছোট ছোট অর্থের জগৎ থাকে, যেগুলোকে বলা হয় ফিনেট প্রভিন্সেস অফ মিনিং বা নির্দিষ্ট অর্থের এলাকা। যেমন ধরুন খেলার জগৎ, শিল্পের জগৎ বা ধর্মের জগৎ। থিয়েটারের পর্দা যখন ওঠে তখন দর্শকরা এক নতুন জগতে প্রবেশ করে, যার নিজস্ব নিয়ম আছে। পর্দা নেমে গেলে তারা আবার আসল বাস্তবতায় ফিরে আসে। স্বপ্ন দেখা বা তাত্ত্বিক চিন্তা করাও অনেকটা তেমন। তবে ভাষা আমাদের সবসময় এই প্যারামাউন্ট রিয়ালিটির সাথে বেঁধে রাখে। আপনি যখন আপনার স্বপ্নের কথা কাউকে বলতে যান, তখন আপনি আপনার সাধারণ জীবনের ভাষাই ব্যবহার করেন, যা আসলে ওই স্বপ্নের প্রকৃত স্বাদটা কিছুটা হলেও পাল্টে দেয়। বিজ্ঞানী যখন তার গবেষণার সূক্ষ্ম বিষয়গুলো সাধারণ ভাষায় বোঝাতে যান, তখন তাকেও এই ধরনের অনুবাদের সাহায্য নিতে হয়। সময়ের ধারণা আমাদের এই বাস্তবতার এক অবিচ্ছেদ্য অংশ। আমাদের চেতনার একটি নিজস্ব প্রবাহ আছে, যা আমাদের শরীরের জৈবিক ছন্দের ওপর নির্ভর করে তৈরি হয়েছে। কিন্তু সমাজেরও একটি নিজস্ব সময় আছে, যা ক্যালেন্ডার বা ঘড়ির মাধ্যমে চলে। আপনার হয়তো এখনই একটি কাজ করতে মন চাইছে, কিন্তু আপনাকে অফিসের ফাইল আসার জন্য অপেক্ষা করতে হচ্ছে। এখানেই আপনার ব্যক্তিগত সময় এবং সামাজিক সময়ের সংঘাত লাগে। এই সময়টা আমাদের ওপর এক ধরনের বাধ্যবাধকতা তৈরি করে। আমি চাইলেই সময়ের গতি উল্টে দিতে পারি না। আগে আসার কাজ আগে, এই সহজ নিয়মটাই আমাদের শিখিয়ে দেয় যে জীবনের কাজগুলোকে একটি নির্দিষ্ট ক্রমে সাজাতে হবে। আমাদের জন্ম তারিখ, স্কুলে যাওয়ার দিন, চাকরি শুরু করার সময়, এই সবই একটি বড় ইতিহাসের ফ্রেমে সাজানো। মাঝে মধ্যে গাড়ি দুর্ঘটনার মতো ঘটনায় আমাদের সময়ের ধারণা ওলটপালট হয়ে যায়, আর তখনই আমরা অস্থির হয়ে ঘড়ি দেখি বা দিনকাল মনে করার চেষ্টা করি বাস্তবতায় ফিরে আসতে। অন্য মানুষদের সাথে আমাদের এই মেলামেশা কিভাবে ঘটে তা নিয়ে বার্জার এবং ল্যাকম্যান খুব চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তাদের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক অভিজ্ঞতা হল মুখোমুখি পরিস্থিতি বা ফেস টু ফেস সিচুয়েশন। এখানে আমি আর অন্যজন একই বর্তমানে বাস করি। তার প্রতিটি মুচকি হাসি, কপালে ভাঁজ বা কথা বলার ভঙ্গি আমার কাছে সরাসরি উপলব্ধ হয়। মজার ব্যাপার হলো মুখোমুখি পরিস্থিতিতে অন্য মানুষটি আমার কাছে নিজের চেয়েও বেশি বাস্তব মনে হতে পারে। আমি নিজেকে জানার জন্য চিন্তা বা আয়নার সাহায্য নিই, কিন্তু সামনের মানুষটির আচরণ আমার কাছে কোনো প্রতিফলন ছাড়াই ধরা পড়ে। এই মুখোমুখি সম্পর্কের ধরনটা খুব নমনীয়। ধরুন আমি আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা নিয়ে দেখা করতে আসলাম, কিন্তু সামনাসামনি কথা বলে আমার সেই ধারণা বদলে যেতে পারে। চিঠিপত্র বা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগে এই পরিবর্তন আনা কঠিন, কারণ সেখানে মানুষটির প্রাণবন্ত উপস্থিতি থাকে না। তবে মুখোমুখি পরিস্থিতিতেও আমরা মানুষকে একদম খোলা মনে দেখি না। আমরা অবচেতনভাবে কিছু টাইপ বা ছাঁচ ব্যবহার করি। যেমন আপনি সামনের মানুষটিকে একজন ইউরোপীয়, একজন ক্রেতা বা একজন হাসিখুশি মানুষ হিসেবে দেখছেন। এই ছাঁচগুলো আমাদের আলাপচারিতাকে সহজ করে দেয়। আমরা দুজনেই এই ছাঁচগুলো নিয়ে দর কষাকষি করি। ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যেমন একটি পূর্ব নির্ধারিত নিয়ম থাকে, আমাদের দৈনন্দিন মেলামেশার বেশিরভাগই তেমনই পূর্ব নির্ধারিত। মানুষটি আমার থেকে যত দূরে থাকে, এই টাইপ বা ছাঁচগুলো তত নামহীন বা অ্যানোনিমাস হতে থাকে। আমার সবচেয়ে কাছের বন্ধুটিরও কিছু টাইপ আছে, যেমন সে একজন ডাক্তার বা একজন বাঙালি। কিন্তু সামনাসামনি থাকার জন্য সে সবসময় এই ছাঁচ ভেঙে তার নিজস্ব স্বাতন্ত্র ব্যক্তিত্ব নিয়ে আমার সামনে আসে। আর যারা আমার অনেক দূরের বা যাদের কথা আমি শুধু শুনেছি, তারা আমার কাছে কেবল কিছু নামহীন তথ্য হিসেবেই থাকে, যেমন ব্রিটিশ জনমত বা টাইম ম্যাগাজিনের গড় পাঠক। এই সব টাইপ বা নামহীন ধারণাগুলো মিলেই তৈরি হয় আমাদের সামাজিক স্তম্ভ বা সোশ্যাল স্ট্রাকচার, যা আমাদের দৈনন্দিন জীবনের এক প্রধান ভিত্তি। মানুষের যে কোনো প্রকাশভঙ্গি বা অভিব্যক্তি যখন বস্তুর রূপ নেয় তখন তাকে বলা হয় অবজেক্টিভেশন। রাগ যখন আমি মুখোমুখি প্রকাশ করি তখন সেটি কেবল ওই মুহূর্তের জন্য সত্য, কিন্তু আমি যদি রাগের মাথায় দেয়ালে একটি চাকু গেঁথে রেখে যাই, তবে সেই চাকুটি আমার রাগের একটি স্থায়ী চিহ্ন হয়ে থাকবে। অন্য যে কেউ এসে ওই চাকু দেখে আমার মেজাজ সম্পর্কে ধারণা করতে পারবে। ভাষা হলো মানুষের কর্মকাণ্ডের সবচেয়ে শক্তিশালী অবজেক্টিভেশন। এটি কণ্ঠস্বরের এমন এক সংকেত ব্যবস্থা যা আমাদের বর্তমান মুহূর্তের বাইরেও নিয়ে যেতে পারে।
আমি এমন সব বিষয় নিয়ে কথা বলতে পারি যা আমার সামনে নেই, এমনকি যা হয়তো কোনোদিন আমি দেখিও নি। কথা বলার সময় আমি নিজেকেও শুনতে পাই, ফলে আমার নিজস্ব চিন্তাগুলো আমার কাছে আরও বাস্তব হয়ে ধরা দেয়। ভাষা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোকে বড় বড় বিভাগে ভাগ করতে সাহায্য করে। যেমন আপনার শাশুড়ির সাথে ঝগড়া হলে আপনি তাকে শাশুড়ির সমস্যা বা মাদার ইন ল ট্রাবল নামে এক সাধারণ বিভাগের অধীনে নিয়ে আসেন, যা অন্য অনেকের জীবনের সাথেও মিলে যায়। ভাষার ক্ষমতা অসীম। এটি শুধু এই জগতের কথা বলে না, বরং আমাদের স্বপ্নের জগৎ, ধর্মের জগৎ বা বিজ্ঞানের জগৎকেও আমাদের সাধারণ জীবনের সাথে জুড়ে দেয়। চিহ্নের পাশাপাশি প্রতীকের জন্ম হয় এই ভাষার মাধ্যমেই। প্রতীক এমন কিছু যা দৈনন্দিন অভিজ্ঞতার অতীত কোনো গভীর অর্থের দিকে ইশারা করে। এভাবেই তৈরি হয় ধর্মের বা দর্শনের বিশাল সব ইমারত, যা আমাদের প্রতিদিনের জীবনকে প্রভাবিত করে। আমাদের এই সমাজ একটা বিশাল জ্ঞানের ভাণ্ডার বা সোশ্যাল স্টক অফ নলেজ তৈরি করে রাখে, যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে চলতে থাকে। আমি জানি যে আমি গরিব, তাই আমি বড়লোকদের পাড়ায় থাকতে পারি না। এই সাধারণ জ্ঞানটা আমি সমাজ থেকেই পেয়েছি। এই জ্ঞানের ভাণ্ডারে প্রচুর রেসিপি নলেজ বা কাজের সূত্র থাকে। যেমন টেলিফোন কিভাবে ঠিক করতে হয় তা আমার না জানলেও চলে, কিন্তু টেলিফোন নষ্ট হলে কাকে ফোন করতে হবে সেটা জানাই আমার জন্য যথেষ্ট। আমাদের এই সামাজিক জ্ঞান আমাদের শিখিয়ে দেয় কার সাথে কেমন ব্যবহার করতে হবে, কোন পরিস্থিতিতে কি করতে হবে। যতক্ষণ আমাদের এই জ্ঞান কাজ করে ততক্ষণ আমরা একে প্রশ্ন করি না। তবে এই জ্ঞানের সীমানার ওপাশে সবসময় একটা অন্ধকার বা রহস্যময় এলাকা থেকে যায়, যা আমরা জানি না। সবশেষে বলা যায় এই জ্ঞান সবার কাছে সমানভাবে থাকে না। একে বলা হয় সোশ্যাল ডিস্ট্রিবিউশন অফ নলেজ। আমি যা জানি আমার বন্ধু তা নাও জানতে পারে। একজন বিশেষজ্ঞ ডাক্তার যা জানেন একজন সাধারণ মানুষ তা জানেন না। কিন্তু কার কাছে কোন জ্ঞান আছে তার একটি সাধারণ ধারণা আমাদের সবার কাছেই থাকে। এভাবেই আমাদের দৈনন্দিন জগৎটা ভাষা, সময়, মেলামেশা আর জ্ঞানের এক জটিল জটলায় তৈরি হয়ে আছে, যা আমরা প্রতিদিন ব্যবহার করছি কোনো প্রশ্ন ছাড়াই। এই জগৎটাই আমাদের জন্য ভিত্তি হিসাবে কাজ করে যখন আমরা সমাজের আরও জটিল বিষয়গুলো নিয়ে ভাবতে শুরু করি। মানুষের সাথে অন্য প্রাণীদের একটি বড় পার্থক্য আছে। একটি কুকুর বা ঘোড়া তার জন্মের সময় থেকে একটি নির্দিষ্ট পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা নিয়ে জন্মায়। তাদের জগৎটা অনেকটা সীমাবদ্ধ বা চারপাশ দিয়ে ঘেরা। কিন্তু মানুষের জগৎটা হলো ওয়ার্ল্ড ওপেননেস বা মুক্ত জগৎ। মানুষের কোনো জন্মগত নির্দিষ্ট পরিবেশ নেই। সে উত্তর মেরুর বরফেও থাকতে পারে, আবার সাহারা মরুভূমিতেও থাকতে পারে। মানুষের প্রবৃত্তিগুলো বা ড্রাইভগুলো খুব অস্পষ্ট এবং লক্ষ্যহীন। অদ্ভুত বিষয় হলো একটি মানুষের শিশু যখন জন্মায় তখন তার শরীরের অনেক গঠনই অপূর্ণ থাকে। গর্ভের বাইরে জীবনের প্রথম বছরটি আসলে তার শারীরিক গঠনেরই একটি অংশ। এই সময় থেকেই শিশুটি তার চারপাশের প্রাকৃতিক পরিবেশ এবং আরও গুরুত্বপূর্ণ হল সামাজিক পরিবেশের সাথে সম্পর্ক তৈরি করে। মানুষ তার নিজের প্রকৃতি নিজেই নির্মাণ করে, সে নিজেকে নিজেই তৈরি করে বা প্রডিউস করে। মানুষের এই নিজেকে তৈরি করার প্রক্রিয়াটি কখনোই একা সম্ভব নয়, এটি একটি সামাজিক উদ্যোগ। মানুষ একসাথে মিলে তার পরিবেশ এবং সামাজিক কাঠামো তৈরি করে। এই সামাজিক ব্যবস্থার প্রয়োজনীয়তা আসে মানুষের শারীরিক গঠন থেকেই। যেহেতু মানুষের কোনো নির্দিষ্ট প্রবৃত্তি নেই যা তাকে স্থিতিশীলতা দেবে, তাই সে নিজেই এক ধরনের নিয়ম বা শৃঙ্খলা তৈরি করে নেয়, যাতে সে বিশৃঙ্খলার মধ্যে হারিয়ে না যায়। এই শৃঙ্খলা থেকেই শুরু হয় ইনস্টিটিউশনালাইজেশন বা প্রাতিষ্ঠানিকীকরণ। যখন মানুষের কোনো কাজ বারবার করা হয় এবং সেটি একটি প্যাটার্ন বা ছাঁচে আটকে যায়, তাকে আমরা বলি অভ্যাস বা হ্যাবিচুয়ালাইজেশন। অভ্যাস আমাদের অনেক পরিশ্রম বাঁচিয়ে দেয়। যখন আমি জানি যে প্রতিদিন সকালে উঠে আমাকে কোন কাজটির পর কোনটি করতে হবে, তখন আমাকে প্রতি মুহূর্তে নতুন নতুন সিদ্ধান্ত নিতে হয় না। এটি আমাদের জন্য এক ধরনের মানসিক স্বস্তি বয়ে আনে। প্রাতিষ্ঠানিকীকরণ তখনই ঘটে যখন সমাজের বিভিন্ন মানুষের অভ্যাসগুলো একে অপরের সাথে মিলে যায় এবং এক ধরনের সাধারণ নিয়ম তৈরি করে। একটি প্রতিষ্ঠান মানেই হলো এটি নির্দিষ্ট কিছু মানুষকে নির্দিষ্ট কিছু কাজের সাথে যুক্ত করে দেয়। যেমন আইন একটি প্রতিষ্ঠান যা ঠিক করে দেয় যে বিশেষ পরিস্থিতিতে একজন অপরাধীকে সাজা কে দেবে। এই প্রতিষ্ঠানগুলোর একটা ইতিহাস থাকে এবং এগুলো মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। মজার বিষয় হলো প্রাতিষ্ঠানিকীকরণ শুরু হতে পারে মাত্র দুজন মানুষের মেলামেশা থেকেও। ধরুন দুজন মানুষ যারা ভিন্ন জগতের, তারা একটি নির্জন দ্বীপে আটকা পড়ল। তারা যখন একে অপরের কাজ পর্যবেক্ষণ করবে তখন তারা একে অপরের আচরণের পেছনে কিছু উদ্দেশ্য বা মোটিভ খুঁজে পাবে। তারা একে অপরের ভূমিকা বা রোল অভিনয় করতে শুরু করবে। একজন হয়তো শিকার করছে, অন্যজন রান্না করছে। ধীরে ধীরে তাদের এই পারস্পরিক কাজগুলো অভ্যাসে পরিণত হবে এবং তারা একে অপরের কাজ সম্পর্কে আগে থেকেই ধারণা করতে পারবে। এই পূর্ব ধারণা করার ক্ষমতা তাদের দুশ্চিন্তা কমাবে এবং সময় বাঁচাবে। যখনই দুজনের একটি সন্তান হবে তখন বিষয়টি এক অন্য মাত্রা পাবে। ওই শিশুটি যখন বড় হবে তখন সে বাবা মায়ের তৈরি করা এই নিয়মগুলোকে আর মানুষের তৈরি সাধারণ নিয়ম হিসেবে দেখবে না। তার কাছে এগুলো হবে চিরন্তন সত্য বা বাস্তবতা।
বাবা মায়ের কাছে যা ছিল খেলার মতো বা চাইলে বদলানো যায় এমন, সন্তানের কাছে তা হয়ে উঠবে কঠিন এবং বস্তুনিষ্ঠ এক জগৎ। এভাবেই প্রতিষ্ঠানগুলো এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যাওয়ার সময় আরও শক্তিশালী এবং অবজেক্টিভ বা বস্তুনিষ্ঠ হয়ে ওঠে। শিশুটি যখন ভাষা শেখে তখন সে মনে করে কোনো বস্তুর নাম যা রাখা হয়েছে তাই হওয়া উচিত। সে মনে করে এটি প্রাকৃতিক নিয়ম। এভাবেই মানুষের তৈরি একটি জগৎ মানুষের কাছেই এক স্বাধীন এবং বাহ্যিক বাস্তবতায় ধরা দেয়। একেই বলা হয় অবজেক্টিভেশন। এখানে একটি চক্র কাজ করে। সমাজ মানুষের তৈরি, সমাজ একটি বস্তুনিষ্ঠ বাস্তবতা, আর মানুষ হল সমাজেরই একটি সৃষ্টি। এই প্রাতিষ্ঠানিক জগৎটাকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন হয় লেজিটিমেশন বা বৈধতা দান। নতুন প্রজন্মকে কেন এই নিয়ম মেনে চলতে হবে তার উত্তর দিতে হয় গল্পের মাধ্যমে বা যুক্তির মাধ্যমে। একই সাথে প্রয়োজন হয় সামাজিক নিয়ন্ত্রণের। যেহেতু প্রাতিষ্ঠানিক নিয়মগুলো এখন আদিম বা আসল কারণ থেকে দূরে সরে এসেছে, তাই মানুষের মধ্যে সেগুলো না মানার প্রবণতা তৈরি হতে পারে। তাই শাস্তি বা পুরস্কারের ব্যবস্থা রাখা হয় যাতে সবাই লাইনে থাকে। যদিও সব প্রতিষ্ঠান সবসময় খুব যুক্তিগতভাবে একে অপরের সাথে জুড়ে থাকে না, তবুও মানুষ তার চিন্তার মাধ্যমে সেগুলোকে একটি সামঞ্জস্যপূর্ণ রূপ দেওয়ার চেষ্টা করে। আমাদের ভাষা এই কাজে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আমরা যখন আমাদের জীবনের কথা ভাবি তখন আমরা বিচ্ছিন্ন কাজগুলোকে একটি অর্থবহীন সমগ্র হিসাবে দেখার চেষ্টা করি। এই প্রাতিষ্ঠানিক জ্ঞান আমাদের শিখিয়ে দেয় কিভাবে সমাজে চলতে হবে, কে পাগল আর কে সুস্থ, কে ভালো আর কে মন্দ। শিকারী সমাজে শিকারের নিয়মগুলোই হলো বাস্তব জ্ঞান, যা একজন শিকারীকে তার পরিচয় বা আইডেন্টিটি দেয়। এইভাবে সমাজ যখন তার অভিজ্ঞতাগুলোকে স্মৃতির পাতায় জমা করে রাখে তাকে বলা হয় সেডিমেন্টেশন বা তলানি জমা। যখন একাধিক মানুষ একই অভিজ্ঞতা ভাগ করে নেয় তখন ভাষা সেই অভিজ্ঞতাকে একটি স্থায়ী রূপ দেয় যাতে অন্যদেরও শেখানো যায়। এই জ্ঞানগুলো কখনো কখনো প্রতীকের মাধ্যমেও প্রকাশ করা হয়, যেমন কোনো বিশেষ পোশাক বা ধর্মীয় আচার। আমাদের এই প্রাতিষ্ঠানিক জগতের রোল বা ভূমিকা পালন করা খুব জরুরি। প্রতিটি কাজের সাথে একটি করে রোল জড়িয়ে আছে। যেমন একজন বড় ভাই হিসাবে আপনার কিছু দায়িত্ব আছে, আবার একজন ছাত্র হিসাবে আপনার অন্য কিছু কাজ আছে। এই রোলগুলো পালন করার মাধ্যমেই আমরা সমাজের একটি অর্থবহীন জগতে অংশগ্রহণ করি। যখন আমরা কোনো রোল পালন করি তখন আমরা ওই মুহূর্তের জন্য নিজের সত্তাকে ওই রোলের সাথে মিলিয়ে ফেলি। তবে পরে যখন আমরা চিন্তা করি তখন আমরা বুঝতে পারি যে আমি ওই রোলের চেয়েও বড় কিছু। এই যে নিজের মধ্যে এক ধরনের কথোপকথন, এটিই আমাদের সামাজিক সত্তা গড়ে তোলে। জ্ঞানের এই বিভাজন সমাজকে আরও জটিল করে তোলে। সমাজে বিশেষ বিশেষ কাজের জন্য বিশেষজ্ঞ বা স্পেশালিস্ট তৈরি হয়। আপনি হয়তো জ্যোতিষশাস্ত্র জানেন না, কিন্তু আপনার জানা থাকে কার কাছে গেলে এই সাহায্য পাওয়া যাবে। একে বলা হয় স্পেশালিস্টের তালিকা বা রেফারেল গাইড। এই বিশেষজ্ঞরা যখন অনেক বেশি শক্তিশালী হয়ে যান তখন তারা সমাজের বাস্তবতাকে সংজ্ঞায়িত করার দায়িত্ব নিয়ে নেন। কখনো কখনো কোনো জগৎ আমাদের কাছে এতটাই ভারী বা মানুষের ধরাছোঁয়ার বাইরে মনে হয় যে আমরা ভুলে যাই এটি আমাদেরই তৈরি। একে বলা হয় রেইফিকেশন বা বস্তুকরণ। মানুষ তখন মনে করে তার সমাজের নিয়মগুলো আসলে দেবতার আদেশ বা প্রকৃতির নিয়ম যা সে চাইলেও বদলাতে পারবে না। সে নিজেকে কেবল ওই ব্যবস্থার একটি পুতুল মনে করতে শুরু করে। বিবাহকে তখন কেবল একটি চুক্তি মনে না করে এক পবিত্র স্বর্গীয় আদেশ মনে করা হয়। সমাজবিজ্ঞানের কাজ হলো এই রহস্যের পর্দা সরিয়ে দেওয়া এবং মনে করিয়ে দেওয়ার যে পৃথিবীটা আসলে আমরাই গড়ছি। আমরা আগের আলোচনায় দেখেছিলাম কিভাবে মানুষ মিলেমিশে তার সমাজ গড়ে তোলে এবং সেই সমাজই আবার কিভাবে মানুষের ওপর এক অমোঘ বাস্তবতার রূপ নিয়ে ঝেঁকে পড়ে। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, এই যে বিশাল এক সামাজিক কাঠামো, এর নিয়ম কানুন আর রীতিনীতিগুলোকে আমরা কেন মেনে চলি? কেন আমরা মনে করি যে এটাই সঠিক পথ? বার্জার আর লাকমান বলছেন, সমাজকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন হয় লেজিটিমেশন বা বৈধতা দান। এটি হলো এক ধরনের ব্যাখ্যা বা যুক্তি যা আমাদের শেখায় কেন কোনো একটি নির্দিষ্ট কাজ করা উচিত বা কোনো একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলা জরুরি। বৈধতা দান কেবল নৈতিক নৈতিকতার বিষয় নয়, এর সাথে জড়িয়ে আছে গভীর জ্ঞান। যেমন ধরুন, আমাদের সমাজে একটি নিয়ম আছে যে আমরা আমাদের আত্মীয়দের মধ্যে কাদের সাথে বিয়ে করতে পারবো আর কাদের সাথে পারবো না। এই নিয়মটা কেন মানব? সমাজ আমাদের আগে শেখায় আমরা কে, আমাদের গোত্র কোনটা, আর সেই গোত্র সম্পর্কে কিছু গল্প বা ইতিহাস আমাদের শোনায়। এই জ্ঞানটাই হলো ওই নিয়মের ভিত্তি। বৈধতা দানের এই প্রক্রিয়াটি মূলত 4টি স্তরে কাজ করে। প্রথম স্তরটি অত্যন্ত সহজ, যা আমাদের ব্যবহৃত ভাষার মধ্যেই লুকিয়ে থাকে। একটি শিশু যখন কথা বলতে শেখে, সে শেখে কাকে কাকা বলতে হয় আর কাকে মামা। এই যে সে একটি নাম বা উপাধি শিখছে, এর মাধ্যমেই ওই ব্যক্তির সাথে তার সম্পর্কের ধরন এবং সেই অনুযায়ী তার আচরণ কেমন হওয়া উচিত তার একটি বৈধতা সে পেয়ে যাচ্ছে। একে বলা হয় প্রাক-তাত্ত্বিক স্তর। দ্বিতীয় স্তরে থাকে বিভিন্ন প্রবাদ প্রবচন, নীতিবাক্য বা লোকগাথা। আমরা ছোটবেলা থেকেই শুনি, চুরি করা মহাপাপ কিংবা বড়দের কথা মান্য করো। এই ছোট ছোট বাক্যগুলো আমাদের প্রতিদিনের কাজের পেছনে একটি সামাজিক যুক্তি দাঁড় করিয়ে দেয়। এগুলো আমাদের শেখায় যে নির্দিষ্ট কাজ করলে কি ফল হতে পারে,
যেমন যে কাকার জিনিস চুরি করে তার হাতে আঁচিল হয়। তৃতীয় স্তরটি আরও জটিল। এখানে আসে বড় বড় তত্ত্ব বা এক্সপ্লেনেটরি স্কিম। যখন সমাজের নিয়মগুলো কেবল প্রবাদ দিয়ে ব্যাখ্যা করা যায় না, তখন বিশেষজ্ঞ বা পণ্ডিতদের প্রয়োজন হয়। তারা কোনো একটি নির্দিষ্ট সামাজিক বিষয় নিয়ে বিস্তর পড়াশোনা বা গবেষণা করেন এবং সেই বিষয়ের একটি পূর্ণাঙ্গ ব্যাখ্যা তৈরি করেন। যেমন বংশগতি বা আইন নিয়ে বিশেষজ্ঞদের যে জ্ঞান, তা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকে এবং এটি নির্দিষ্ট কিছু রীতিনীতির মাধ্যমে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়। অনেক সময় দেখা যায় এই তাত্ত্বিক জ্ঞান বাস্তব জীবনের কাজ থেকে অনেক দূরে সরে গিয়ে নিজের মতো এক জগৎ তৈরি করে ফেলেছে, যাকে আমরা বলি বিশুদ্ধ তত্ত্ব বা পিওর থিওরি। সবচেয়ে উঁচু এবং চতুর্থ স্তরটি হল সিম্বলিক ইউনিভার্স বা প্রতীকী মহাবিশ্ব। এটি এমন এক কাল্পনিক কিন্তু শক্তিশালী জগৎ যা আমাদের জীবনের সব বিচ্ছিন্ন অভিজ্ঞতাকে এক সুতোয় বেঁধে ফেলে। এটি কেবল আমাদের বর্তমান জীবনের কথাই বলে না, বরং জন্ম, মৃত্যু এবং মহাজাগতিক সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে। প্রতীকী মহাবিশ্ব হল একটি বিশাল ছাতা বা ছাউনির মতো, যা পুরো সমাজকে ঢেকে রাখে এবং এর ভেতরে যা কিছু ঘটে সবকিছুর একটি মানে খুঁজে দেয়। একজন মানুষ যখন নিজের ব্যক্তিগত জীবনে কোনো সংকটে পড়ে, তখন এই প্রতীকী মহাবিশ্বই তাকে সান্ত্বনা দেয় যে তার এই কষ্টের একটি অর্থ আছে এবং এটি মহাজাগতিক কোনো পরিকল্পনার অংশ। প্রতীকী মহাবিশ্বের একটি বড় কাজ হল আমাদের জীবনকে একটি শৃঙ্খলার মধ্যে আনা। এটি আমাদের শৈশব, কৈশোর, যৌবন আর বার্ধক্যকে একটি সুনির্দিষ্ট ছাঁচে ফেলে দেয়। আমরা যখন এক স্তর থেকে অন্য স্তরে যাই, তখন আমাদের মনে হয় আমরা প্রকৃতির নিয়ম মেনেই বড় হচ্ছি, যা আমাদের মনে এক ধরনের নিরাপত্তা বোধ জাগিয়ে তোলে। এর চেয়েও বড় কাজ হল মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষকে সাহস দেওয়া। মৃত্যু হলো আমাদের প্রতিদিনের সাজানো বাস্তবতার জন্য সবচেয়ে বড় হুমকি। মানুষ যখন তার নিজের বা প্রিয়জনের মৃত্যুর কথা ভাবে, তখন তার চিরচেনা জগৎটা উলটপালট হয়ে যায়। প্রতীকী মহাবিশ্ব এই মৃত্যুকে একটি ব্যাখ্যা দেয়। কেউ বলে এটি পুনর্জন্মের পথ, কেউ বলে এটি অমরত্বের দিকে যাত্রা। এই ব্যাখ্যাগুলো মানুষকে তার দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়ার শক্তি যোগায় এবং সমাজকে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করে। বার্জার আর লাকম্যান খুব চমৎকারভাবে বলেছেন যে সমাজ আসলে অন্ধকারের হাত থেকে বাঁচার জন্য একটি ঢাল বা শিল্ড হিসেবে কাজ করে, আর প্রতীকী মহাবিশ্ব সেই ঢালকে আরও মজবুত করে, যাতে আমাদের চিরচেনা জগৎটা কোনো বিভীষিকার কবলে না পড়ে। কিন্তু এই প্রতীকী মহাবিশ্বকে টিকিয়ে রাখা সবসময় সহজ হয় না। যখন এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে এই জ্ঞান যায়, তখন তাতে খামতি দেখা দিতে পারে। শিশুরা প্রশ্ন করতে পারে, কেন আমাদের এই নিয়ম মানতে হবে? বড়দের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আরও নতুন নতুন যুক্তি খুঁজে বের করতে হয়। আবার মাঝে মধ্যে সমাজের ভেতরেই কিছু বিদ্রোহী দল তৈরি হয়, যারা প্রচলিত বাস্তবতাকে চ্যালেঞ্জ করে। এদের আমরা বলি বিপদকামী বা হেরেটিক। এই বিদ্রোহী দলগুলো সমাজের প্রচলিত মহাবিশ্বের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়ায়। এর চেয়েও বড় হুমকি আসে যখন আমাদের সমাজের সাথে সম্পূর্ণ ভিন্ন চিন্তার অন্য একটি সমাজে দেখা হয়। তখন মানুষ আবিষ্কার করে যে আমরা যেভাবে জগৎটাকে দেখি, সেটা ছাড়াও আরও অনেকভাবে দেখার সুযোগ আছে। এই ভাক্কাটা সহ্য করা কঠিন। ধরুন একটি সমাজ যারা কাকা ভাস্তার সম্পর্কের ওপর ভিত্তি করে চলে, তারা হঠাৎ এমন এক সমাজে দেখা পেল যারা কাকা শব্দটির মানেই জানে না, অথচ তারা বেশ সুখে শান্তিতে আছে। এই সময় নিজের জগৎকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন হয় ইউনিভার্স মেইনটেন্যান্স বা মহাবিশ্ব রক্ষণাবেক্ষণ যন্ত্রের। এই রক্ষণাবেক্ষণের জন্য মানুষ মূলত ৪টি উপায় ব্যবহার করেছে: মিথোলজি বা পুরাণ, থিওলজি বা ধর্মতত্ত্ব, দর্শন এবং সবশেষে আধুনিক বিজ্ঞান, যা ধর্ম বা অলৌকিকতার ধার না ধরে যুক্তি এবং তথ্যের মাধ্যমে জগৎকে ব্যাখ্যা করার চেষ্টা করে। বিজ্ঞান আসার ফলে আমাদের প্রতিদিনের জগৎ থেকে অলৌকিক রহস্যগুলো দূর হয়ে গেছে, কিন্তু এতে করে সাধারণ মানুষের কাছে জগৎটা আগের চেয়ে অনেক বেশি জটিল হয়ে পড়েছে। এই রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ায় আরও দুটি শক্তিশালী কৌশল ব্যবহার করা হয়: থেরাপি বা চিকিৎসা, মানে যারা সমাজের মূল নিয়ম থেকে দূরে সরে যেতে চাইছে, তাদের বুঝিয়ে সুঝিয়ে বা ভয় দেখিয়ে আবার লাইনে ফিরিয়ে আনা। যেমন একজন মানুষ যদি মনে করে সে দেবতাদের অভিশাপ পেয়েছে, তবে সমাজের বিশেষজ্ঞরা ওঝা বা ঝাড়ফুঁকের মাধ্যমে তাকে সুস্থ করার চেষ্টা করবে, যাতে সে আবার সামাজিক কাজে যোগ দিতে পারে। অন্যদিকে নিহিলেশন বা অস্বীকার করা হলো আরও কঠোর পদ্ধতি। এটি মূলত সমাজের বাইরের মানুষদের জন্য বা চরম বিদ্রোহীদের জন্য ব্যবহৃত হয়। এখানে অন্য পক্ষের যুক্তিকে হয় তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়া হয়, যেমন ওরা তো বর্বর, ওদের কথা শোনার কিছু নেই, অথবা তাদের চিন্তাকে নিজের চিন্তার ভেতরে টেনে এনে ধ্বংস করে দেওয়া হয়।
এই বিশাল কর্মযোগ্য যারা পরিচালনা করেন তারা হলেন সমাজের বিশেষজ্ঞ বা স্পেশালিস্ট। প্রাচীন ভারতে যেমন ব্রাহ্মণরা ছিলেন জগতের পরম অর্থের ব্যাখ্যাকারী, আধুনিক সমাজে বিজ্ঞানীরা বা বুদ্ধিজীবীরা সেই জায়গা নিয়েছেন। তবে অনেক সময় এই বিশেষজ্ঞদের সাথে সাধারণ মানুষের বা ক্ষমতার অধিকারীদের সংঘাত হয়। ইতিহাস সাক্ষী যে কার কথা সত্য বলে গণ্য হবে তা অনেক সময় যুক্তির চেয়ে কার হাতের লাঠি কত বড় তার ওপর নির্ভর করেছে। যার ক্ষমতা বেশি তার তৈরি বাস্তবতাই সমাজে সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। একেই বলা হয় আইডিওলজি বা মতাদর্শ। যখন একটি নির্দিষ্ট গোষ্ঠী তাদের নিজেদের সুবিধার্থে পুরো সমাজের বাস্তবতাকে সংজ্ঞায়িত করে, তখন তাকে মতাদর্শ বলা হয়। আধুনিক সমাজ অনেক বেশি বৈচিত্র্যময় বা প্লুরালিস্টিক, যেখানে অনেকগুলো ভিন্ন ভিন্ন মতাদর্শ একসাথে টিকে থাকার চেষ্টা করে। এটি মানুষের মধ্যে সন্দেহ এবং নতুন কিছু করার তাড়না বাড়িয়ে দেয়, যা প্রাচীন একচেটিয়া সমাজগুলোতে সম্ভব ছিল না। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তা হলো সমাজকে বাইরে থেকে দেখার বিষয়, যেখানে সমাজ একটি কঠিন বস্তুর মতো আমাদের চারপাশে ঘিরে আছে। কিন্তু বার্জার আর লাকম্যান বলছেন, সমাজ শুধু বাইরে নেই, এটি আমাদের ভেতরেও ঢুকে পড়ে। একেই বলা হয় ইন্টারনালাইজেশন বা অভ্যন্তরীকরণ। মানুষ জন্ম থেকেই সামাজিক হয় না, সে ধীরে ধীরে সমাজের অংশ হয়ে ওঠে। এই প্রক্রিয়াটি শুরু হয় সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশনের মাধ্যমে। সামাজিকীকরণ মূলত দুই প্রকার: প্রাথমিক এবং মাধ্যমিক। প্রাথমিক সামাজিকীকরণ ঘটে শৈশবে, সাধারণত মা বাবার হাত ধরে। একটি শিশু জন্মের পর তার মা বাবাকেই তার জগতে সর্বেসর্বা মনে করে। তারা জগৎটাকে যেভাবে তার সামনে তুলে ধরেন, শিশুটি সেটাকেই একমাত্র ধ্রুব সত্য বলে মেনে নেয়। সে শেখে কিভাবে খেতে হয়, কিভাবে কথা বলতে হয়, আর কোনটা ভালো বা মন্দ। এই সময় সে যাদের ওপর মানসিকভাবে নির্ভর করে তাদের বলা হয় সিগনিফিক্যান্ট আদার্স বা গুরুত্বপূর্ণ অন্যজন। শিশুর বিকাশের একটি গুরুত্বপূর্ণ স্তর হল যখন সে বুঝতে পারে যে নির্দিষ্ট কোনো ব্যক্তি নয়, বরং পুরো সমাজই কিছু নিয়ম মেনে চলে। ধরুন, একটি শিশু শিখল যে মা রাগ করেন যখন সে স্যুপ ফেলে। পরে সে দেখল বাবাও রাগ করেন, কাকাও রাগ করেন। একসময় সে বুঝতে পারে যে আসলে কেউই চায় না যে স্যুপ ফেলা হোক। এই যে একটি সাধারণ নিয়ম বা সমষ্টির ধারণা তার মাথায় ঢুকল, একে বলা হয় জেনারেলাইজড আদার বা সাধারণীকৃত অন্যজন। যখন শিশুর মাথায় এই ধারণাটি গেঁথে যায়, তখন তার প্রাথমিক সামাজিকীকরণ পূর্ণ হয়। সে তখন নিজেকে সমাজের একজন সদস্য হিসেবে ভাবতে শুরু করে। তার নিজের পরিচয় বা আইডেন্টিটি তখন ওই সমাজেরই একটি প্রতিফলন হয়ে দাঁড়ায়। সে বুঝতে পারে সে কে, তার নাম কি, এবং সমাজে তার অবস্থান কোথায়। এই যে সমাজ আমাদের ভেতরে ঢুকে আমাদের সত্তা গড়ে দিচ্ছে, এটাই হলো আমাদের সাবজেক্টিভ রিয়ালিটি বা ব্যক্তিনিষ্ঠ বাস্তবতা। মজার ব্যাপার হলো, আমাদের এই ভেতরের বাস্তবতা আর বাইরের জগতের মধ্যে সবসময় এক ধরনের মিল থাকে। আমরা যা বিশ্বাস করি আর সমাজ আমাদের কাছে যা আশা করে, এই দুটোর মধ্যে যখন সামঞ্জস্য থাকে, তখনই আমরা নিজেকে সুখী বা সফল মনে করি। তবে এই সামঞ্জস্য রক্ষা করা সব সময় সম্ভব হয় না। মানুষের শরীর বা তার জৈবিক প্রবৃত্তিগুলো মাঝে মধ্যে সমাজের নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ করে। আমাদের খিদে পেলে সমাজ বলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে। আমাদের ঘুম পেলে সমাজ বলে কাজে মন দিতে। এই যে শরীর আর সমাজের লড়াই, এটাই আমাদের ব্যক্তিত্বের এক অদ্ভুত দ্বৈত চরিত্র গড়ে তোলে। আমরা একদিকে যেমন আমাদের এই দেহটি, অন্যদিকে তেমনই আমরা এই দেহের মালিকও, যে দেহটিকে আমরা সমাজ প্রদত্ত নিয়ম দিয়ে শাসন করতে চাই। প্রাথমিক সামাজিকীকরণ আমাদের জীবনের ভিত্তি গড়ে দেয়, কিন্তু আমাদের বড় হওয়ার সাথে সাথে আরও নতুন নতুন জগৎ বা উপজগতের সাথে পরিচিত হতে হয়। একে বলা হয় মাধ্যমিক সামাজিকীকরণ। যখন একজন মানুষ ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করে বা সেনাবাহিনীতে যোগ দেয়, তখন তাকে ওই নির্দিষ্ট পেশার ভাষা, নিয়ম আর মূল্যবোধ শিখতে হয়। এটি প্রাথমিক সামাজিকীকরণের মতো অতটা আবেগপূর্ণ বা গভীর নয়। আমরা আমাদের মা বাবাকে যতটা ভালোবাসি, আমাদের শিক্ষক বা অফিসের বসকে হয়তো ততটা ভালোবাসি না। মাধ্যমিক সামাজিকীকরণ হলো অনেকটা মুখস্থ করার মতো, যা আমরা প্রয়োজন শেষে খুলে রাখতে পারি। একজন পুলিশ অফিসার তার ডিউটির সময় একরকম কঠোর থাকেন, কিন্তু বাড়িতে ফিরে তিনি আবার একজন স্নেহময় বাবা হয়ে ওঠেন। এই যে বিভিন্ন ভূমিকা বা রোল পালন করা, এটি আমাদের ব্যক্তিত্বকে অনেকগুলো খণ্ডে বিভক্ত করে দেয়। তবে মাঝে মধ্যে মানুষের জীবনে এমন পরিবর্তন আসে যা তার পুরো জগৎটাকেই বদলে দেয়। একে বলা হয় অল্টারনেশন বা আমূল পরিবর্তন। ধর্ম পরিবর্তন বা রাজনৈতিক মতাদর্শের আমূল বদলে যাওয়া এর বড় উদাহরণ। এই সময় মানুষকে তার পুরনো সব বিশ্বাস ধুয়ে মুছে ফেলে নতুন এক বাস্তবতায় প্রবেশ করতে হয়। এটি অনেকটা আবার নতুন করে শৈশবে ফিরে যাওয়ার মতো, যেখানে নতুন কিছু মানুষ তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং তারাই তাকে নতুন এক জগতের পথ দেখান। এই প্রক্রিয়াটি সফল করার জন্য অনেক সময় মানুষকে তার পুরনো বন্ধুদের থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়, যাতে পুরনো বাস্তবতার টান তাকে আবার ফিরিয়ে না নিয়ে যায়। এই যে আমাদের পরিচয় বা আইডেন্টিটি, এটা কিন্তু কোনো স্থির পাথর নয়।
এটি প্রতিনিয়ত সমাজের সাথে লেনদেনের মাধ্যমে তৈরি হচ্ছে, বদলাচ্ছে, আবার কখনো কখনো ভেঙেও যাচ্ছে। এই পর্যায়ে এসে আমরা এখন এক অদ্ভুত আয়নার সামনে দাঁড়িয়ে আছি। আগে আমরা দেখেছি সমাজ কিভাবে ইটের পর ইট গেঁথে এক বিশাল প্রাসাদ তৈরি করে এবং কিভাবে সেই প্রাসাদকে টিকিয়ে রাখার জন্য নানা রকম যুক্তি আর গল্প সাজায়। কিন্তু এই প্রাসাদের আসল বাসিন্দা তো আমরাই, রক্তমাংসের মানুষ। সমাজ নামক এই বিশাল যন্ত্রটা কি কেবল আমাদের বাইরেই থাকে? বার্জার আর লাকম্যান বলছেন, না, সমাজ কেবল আমাদের বাইরে নেই, এটি আমাদের মগজের কোষে কোষে, আমাদের অনুভূতির রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। একেই তারা বলছেন সাবজেক্টিভ রিয়ালিটি বা ব্যক্তিনিষ্ঠ বাস্তবতা। আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে বাইরের সেই কঠিন জগৎটা আমাদের মনের ভেতরে ঢুকে আমাদের আমিকে গড়ে তোলে। জন্মের সময় একটি শিশু কিন্তু সমাজের সদস্য হিসেবে জন্মায় না। সে কেবল একরাশ সম্ভাবনা আর জৈবিক তাড়না নিয়ে পৃথিবীতে আসে। সে ধীরে ধীরে সমাজের অংশ হয়ে ওঠে এক দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে, যার নাম সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন। এই যাত্রা শুরু হয় অভ্যন্তরীণীকরণ দিয়ে। এটি অনেকটা এমন, আপনি যখন কাউকে হাসতে দেখেন, আপনি কেবল তার ঠোঁটের নড়াচড়া দেখেন না, আপনি অনুভব করেন যে তিনি খুশি, অর্থাৎ বাইরের একটি ঘটনা দেখে আপনি তার ভেতরের অর্থটা বুঝে নিলেন। এভাবেই আমরা একে অপরের জগৎকে নিজের করে নিতে শিখি। আমরা কেবল একই জগতে বাস করি না, আমরা একে অপরের অস্তিত্বের অংশীদার হয়ে উঠি। এই দীর্ঘ যাত্রার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল প্রাথমিক সামাজিকীকরণ। এটি ঘটে শৈশবে, পরিবারের আঙিনায়। শিশুটি যখন বড় হতে থাকে, সে তার চারপাশের কিছু মানুষকে তার জগতের ধ্রুবতারা হিসেবে পায়। এদের বলা হয় সিগনিফিকেন্ট আদার্স বা গুরুত্বপূর্ণ অন্যজন। সাধারণত বাবা মায়ের বা পালনকর্তারাই হন এই বিশেষ মানুষ। মজার ব্যাপার হল, শিশু কিন্তু তার এই শিক্ষকদের বেছে নিতে পারে না, সমাজ তার ওপর এদের চাপিয়ে দেয়। এই মানুষগুলো জগৎটাকে শিশুর সামনে যেভাবে তুলে ধরেন, শিশুটি সেটাকেই একমাত্র বাস্তব বলে ধরে নেয়। বাবা মা যদি জগৎটাকে ভয়ের জায়গা হিসেবে দেখান, শিশুটির কাছে সেটাই ধ্রুব সত্য। তার কাছে তখন অন্য কোনো জগতের কল্পনা করাও অসম্ভব। এই প্রাথমিক পর্যায়ে শেখার মূল চাবিকাঠি হল আবেগ। শিশুটি তার বাবা মাকে ভালোবাসে, তাদের উপর নির্ভর করে। এই ভালোবাসার টানেই সে তাদের শেখানো বুলি বলতে শুরু করে, তাদের মতো করে হাসতে বা কাঁদতে শেখে। সে যখন বলে আমি জন স্মিথ, সে আসলে তার বাবা মায়ের দেওয়া পরিচয়টিকেই নিজের বলে গ্রহণ করে। এভাবেই আমাদের পরিচয় বা আইডেন্টিটি তৈরি হয়। এটি একটি আয়নার মতো, যেখানে সমাজ আমাদের যা বলছে আমরা সেটাই প্রতিফলিত করছি। কিন্তু এই যে আমরা সমাজকে ভেতরে গেঁথে নিলাম, এটা কি চিরস্থায়ী? না। আমাদের বড় হওয়ার সাথে সাথে আরও নতুন নতুন জগৎ বা উপজগতের সাথে পরিচিত হতে হয়। একেই বলা হয় মাধ্যমিক সামাজিকীকরণ। যখন একজন কিশোর স্কুলে যায় বা একজন যুবক কর্মজীবনে প্রবেশ করে, তখন তাকে ওই নির্দিষ্ট জায়গার ভাষা আর আদব জ্ঞাতা শিখতে হয়। এটি প্রাথমিক সামাজিকীকরণের মতো অতটা আবেগঘন নয়। আমরা আমাদের মা বাবাকে যতটা ভালোবাসি, আমাদের গণিত শিক্ষক বা অফিসের বসকে কি ততটা ভালোবাসি? নিশ্চয়ই না। মাধ্যমিক সামাজিকীকরণ হলো অনেকটা পোশাক বদলানোর মতো। একজন পুলিশ অফিসার তার উর্দিতে একরকম মানুষ, কিন্তু বাড়িতে তিনি সাধারণ একজন বাবা। এই যে আমরা বিভিন্ন ভূমিকা বা রোল পালন করি, এটি আমাদের অস্তিত্বকে অনেকগুলো খণ্ডে ভাগ করে দেয়। আমরা শিখি কিভাবে নিজের একটি অংশকে লুকিয়ে রেখে অন্য একটি অংশকে সামনে আনতে হয়। এই প্রাসাদের ভেতরে বাস করতে গিয়ে আমাদের বড় চ্যালেঞ্জ হলো এই বাস্তবতাকে টিকিয়ে রাখা। আমরা তো রোবট নই যে একবার প্রোগ্রাম করে দিলেই সারা জীবন একইভাবে চলব। আমাদের প্রতিদিনের জীবনে নানা রকম সন্দেহ জাগতে পারে, আমরা স্বপ্ন দেখতে পারি, আমাদের অদ্ভুত সব চিন্তায় মাথা ঝিমঝিম করতে পারে। সমাজ জানে যে মানুষের এই ব্যক্তিনিষ্ঠ বাস্তবতা খুব ভঙ্গুর, তাই একে টিকিয়ে রাখার জন্য সমাজ এক নিরন্তর আয়োজন চালিয়ে যায়। এই আয়োজনের সবচেয়ে বড় হাতিয়ার হল কথোপকথন বা কনভারসেশন। আমরা যখন প্রতিদিন পরিচিত মানুষের সাথে কথা বলি, তখন আমরা আসলে একে অপরকে মনে করিয়ে দিই যে পৃথিবীটা যেমন দেখছে তেমনটাই সত্যি। সকালের নাস্তায় যখন স্ত্রী বলেন অফিসে সাবধানে যেও, তখন তিনি কেবল একটি সাধারণ বাক্য বলেন না, তিনি মনে করিয়ে দেন যে আপনার একটি চাকরি আছে, একটি অফিস আছে এবং একটি সুশৃঙ্খল জগৎ আছে। এই যে ছোট ছোট কথার আদান প্রদান, এগুলোই আমাদের বাস্তবতাকে শক্ত করে ধরে রাখে। তবে মাঝে মধ্যে জীবনে বড় বড় ঝড় আসে, যাকে বলা হয় সংকট বা ক্রাইসিস। মৃত্যু হলো সবচেয়ে বড় সংকট, যা আমাদের চেনা জগৎকে তছনছ করে দিতে পারে। এই সময় সমাজ বিশেষ আচার অনুষ্ঠান বা রিচুয়ালের ব্যবস্থা করে, যাতে মানুষ আবার বাস্তবতায় ফিরে আসতে পারে। সমাজবিজ্ঞানের এই গভীর আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পরিচয় বা আইডেন্টিটি। আমরা আসলে কারা? বার্জার আর লাকম্যান বলছেন, আমাদের পরিচয় কোনো স্থির পাথর নয়, এটি সমাজের সাথে আমাদের লেনদেনের একটি ফল। বিভিন্ন সমাজ বিভিন্ন ধরনের মানুষ তৈরি করে। একটি প্রাচীন শিকারী সমাজে যে ধরনের মানুষ তৈরি হতো, আধুনিক ইন্ডাস্ট্রিয়াল সমাজে মানুষগুলো অন্যরকম।
আধুনিক সমাজ অনেক বেশি বৈচিত্র্যময়, যেখানে আমাদের সামনে অনেকগুলো পরিচয় বা আইডেন্টিটি অপশন খোলা থাকে। এটি যেমন আমাদের স্বাধীনতা দেয়, তেমনি এক ধরনের অস্থিরতাও তৈরি করে। আমরা বুঝতে পারি যে আমাদের পরিচয়টা আসলে একটি রোল বা অভিনয় ছাড়া আর কিছু নয়। এই যে আমরা মনের গহীনে এক জগৎ তৈরি করেছি, এর সাথে আমাদের রক্তমাংসের শরীরের কি কোনো লড়াই হয় না? অবশ্যই হয়। আমাদের শরীর বা আমাদের জৈবিক প্রবৃত্তিগুলো মাঝে মধ্যে সমাজের নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ করে। সমাজ এমনকি আমাদের মৃত্যু আর আয়ুও নির্ধারণ করে দেয়। আমরা দেখি যে বিত্তবানদের গড় আয়ু সাধারণ মানুষের চেয়ে বেশি, অর্থাৎ সমাজ ঠিক করে দেয় আপনি কতদিন বাঁচবেন এবং কিভাবে মরবেন। সমাজ এমনকি আমাদের সৌষ্যতা আর খাদ্যাভ্যাসকেও নিয়ন্ত্রণ করে। একজন সুসভ্য মানুষ ভুল কিছু খেলে বমি করে ফেলে। এই বমি আসাটা তার শরীরের জৈবিক প্রতিক্রিয়া নয়, বরং সমাজের শেখানো ঘৃণার একটি প্রতিফলন। গল্পের শেষে এসে বার্জার এবং লাকম্যান আমাদের এক মহাসত্যের মুখোমুখি দাঁড় করিয়েছেন। সমাজ মানুষেরই তৈরি, মানুষই এই বিশাল কাঠামো, এই আইন, এই ধর্ম আর এই বিজ্ঞান গড়েছে। আবার এই সমাজই মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলছে। এটি একটি অবিরাম চক্র। সমাজবিজ্ঞান আমাদের শিখিয়ে দেয় যে আমরা যে জগৎটাকে অবিনশ্বর আর ধ্রুবসত্য বলে মনে করছি, তা আসলে বালির প্রাসাদের মতোই মানুষের হাতের সৃষ্টি। এই জ্ঞান আমাদের ভয় দেখাতে পারে, আবার এক বিশাল মুক্তিও দিতে পারে। সমাজবিজ্ঞান কেবল সুষ্ঠু কোনো গবেষণার বিষয় নয়, এটি একটি মানবতাবাদী শাস্ত্র বা হিউম্যানিস্টিক ডিসিপ্লিন। এটি আমাদের চারপাশের অতি পরিচিত জগৎটাকে এক নতুন বিস্ময়ের চোখে দেখতে শেখায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীটা মানুষের তৈরি, মানুষের জন্য, এবং মানুষের মাধ্যমেই এটি বদলে যেতে পারে। আমরা এই বিশাল মহাজাগতিক নাটকের কেবল দর্শক নই, আমরা একই সাথে রচয়িতা আর অভিনেতা। এই যে জানার আনন্দ, এই যে অন্ধকার সরিয়ে আলোর দিকে যাত্রা, এটাই হলো সমাজবিজ্ঞানের আসল সার্থকতা। আমাদের এই জীবনের গল্পটা এখানেই শেষ নয়, বরং এক নতুন উপলব্ধির সূচনা মাত্র, যেখানে আমরা প্রতিদিনের তুচ্ছ ঘটনের ভেতরেও খুঁজে পাব এক বিশাল সামাজিক ইতিহাসের পায়ের ছাপ।